উইল টক অ্যাবাউট দি ইভলিউশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ গ্যাস্ট্রিক ক্যান্সার। অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক ক্যান্সারের সব কিছু তো আমরা রেগুলারলি আলাপ করছি, যে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, কিভাবে ডায়াগনোসিস করছি, ম্যানেজমেন্ট বা সার্জারি। তো ইভলিউশনটা আসলে কিভাবে হলো বা বর্তমান কারেন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা স্ট্র্যাটেজিটা কি, আজকে আমরা ওটা নিয়ে একটু কথা বলবো। সো স্যার, আমারটা দেখা যাচ্ছে স্ক্রিন, স্যার? হচ্ছে। ওকে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। So I have nothing to disclose nor have any conflict of interest. The management of gastric cancer has evolved significantly from the golden age of surgery to a more personalized and multidisciplinary approach, incorporating surgery, chemotherapy, immunotherapy, and targeted therapy. As এখন we are heading, প্রেজেন্টার ভিউ দেখা যাচ্ছে, প্রেজেন্টার ভিউ। okay, ঠিক আছে এখন? ঠিক আছে। Okay. The evolution started as the we are knowing the gastric cancer biology more in recent years and advances in imaging and diagnostic that emergence the new therapeutic strategies. So centered around the D2 surgery, adjuvant and perioperative multimodal therapies have improved survival in a certain group of gastric cancer patients. So what drives those evaluation? So the better understanding of the tumor biology, the imaging modality, and the newer treatment uh, therapeutic agents that have evolved drives this evaluation. সো আমরা যদি একটু শুরু করি, যে প্রথম যে কামাল স্যার বলেছিল বা আমাদের পোলিংয়েও একটা প্রশ্ন ছিল, যে প্রথম ল্যান্ডমার্ক ট্রায়াল, যেই ট্রায়ালগুলোর মাধ্যমে যে গ্যাস্ট্রিক ক্যান্সারের ট্রিটমেন্টের চেঞ্জগুলো এসেছিল, প্রথম হয় 2006-এ ম্যাজিক ট্রায়াল। সেটা একটা ইউরোপে হয়েছিল এবং প্রথম সেই ট্রায়ালটাতে দেখানো হয়েছিল যে পেরি অপারেটিভ ইসিএফ ভার্সেস সার্জারি। সেখানে দেখা গেল যে স্যাম্পল সাইজ ওয়াজ 503, কোয়াইট বিগ, এবং 5 ইয়ার ওভারঅল সার্ভাইভাল ওয়াজ 36% ভার্সেস 23% অনলি ইন সার্জারি। এবং সাবসিকুয়েন্টলি এই ট্রায়ালই যখন আহ, আসলো প্রথম, এরপরে সাবসিকুয়েন্টলি আরও বেশ কয়েকটা ট্রায়াল আসলো। যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে জাপানে হলো এসিটিএস 2007-এ, সেটা S1 অ্যাডজুভেন্ট ভার্সাস সার্জারি। S1 একটা কম্বিনেশন থেরাপি, সেটা অ্যাডজুভেন্টলি দিয়ে এর সাথে সার্জারি কম্পেয়ার করা হয়েছে। সেটারও পপুলেশনটা অনেক বেশি ছিল, প্রায় 1000 পেশেন্ট, এবং 5 ইয়ার ওভারঅল সার্ভাইভাল দেখা গেল 71% ভার্সেস 61% ইন অনলি সার্জারি কেসে। এরপরে সাবসিকুয়েন্টলি আসলো ক্লাসিক ট্রায়াল, যেখানে জেলক্স প্রোটোকলের অ্যাডজুভেন্ট এবং সার্জারি নিয়ে কথা হলো। সেখানেও দেখা গেল কি 5 ইয়ার ওভারঅল সার্ভাইভাল 68% ভার্সেস 53% শুধুমাত্র সার্জারিতে। নেক্সট আসলো এরপরে যে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার, যে 2006 থেকে 2012 পর্যন্ত কিন্তু ট্রায়ালগুলো ছিল যে পেরি অপারেটিভ অথবা অ্যাডজুভেন্ট অথবা আমরা ইসিএফ দিব, নাকি ওই S1 কেমোথেরাপি অথবা কেপক্স বা জেলক্স কেমোথেরাপি। এইগুলোর মধ্যে মোটামুটি 8-10 বছর ওই ট্রায়ালগুলোই হয়েছে এবং ওগুলা মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরে 2010-এর পর থেকে আমরা দেখতে পাই যে এই ট্রায়ালগুলোতে এবার অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে তারা ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং চেক পয়েন্ট ইনহিবিটর, যেগুলা সেই ড্রাগগুলা দিয়ে ট্রায়ালগুলো শুরু হলো। যেমন টোগার 2010-এ ট্রাস্টাজুম্যাব, যেগুলো হার্ট টু পজিটিভ টিউমার অ্যাডভান্স কেসের ক্ষেত্রে সেই ট্রায়ালটা শুরু হলো। ওখানে দেখা গেল যে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে তাদের ওভারঅল সার্ভাইভালটা 13.8 মান্থ ভার্সেস 11.1 মান্থ ইন অনলি ইন কেমো পেশেন্টের ক্ষেত্রে। নেক্সট আসলো রেইনবো ট্রায়াল, সেখানে র্যামিসুরিম্যাব আর ট্যাক্সেন এই দুইটার মধ্যে একটা ট্রায়াল হলো, তাও অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে। সেখানে ওভারঅল সার্ভাইভালটা সামহাউ একটু ভালোই হলো এবং এই প্রত্যেকটা ট্রায়ালই কিন্তু ল্যান্সেট অথবা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সবগুলোতে পাবলিশ হয়েছে। কিছু স্টাডি হয়েছে আমাদের এশিয়াতে এবং যেগুলো ল্যান্সেটের বেশিরভাগগুলোই গ্লোবালি হয়েছে, মাল্টি সেন্টার ট্রায়াল। নেক্সট আমরা যদি আসি যে রিগার্ড ট্রায়াল 2010, তাও একই জিনিস, ইমিউনোথেরাপি এবং প্লাসিবো দিয়ে ট্রায়াল করেছে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে অথবা মেটাস্ট্যাটিক সেটিংয়ে। সেখানে ওভারঅল সার্ভাইভাল বেনিফিট দেখিয়েছে। অ্যান্ড ফাইনালি যেইটা যেটার উপর বেসিস করে যে আমাদের এখন ইমিউনোথেরাপির অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে বেশি প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে চেকমেট 649।
that was published in 2021, nivolumab plus chemotherapy versus chemotherapy. Overall survival was significantly higher in for like 14 months almost. And there are other trials like Attraction 2, which was conducted in Asia also. Overall survival 5.3 month বেড়েছে। তো এখন আমাদের যে কারেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, আমরা যেটা বলছি যে পেরি অপারেটিভ ফ্লড, দ্যাট ওয়াজ দি ফলোড নাও ডেজ, যে ফ্লড ভার্সেস ইসিএফ। আমাদের কিন্তু প্রথম শুরু হয়েছিল ম্যাজিক ট্রায়ালের ইসিএফ দিয়ে, কিন্তু এখন দেখা গেল যে ফ্লড যদি আমরা ইউজ করি, সেটা একটা জার্মান ট্রায়াল, 716টা পেশেন্টের উপরে করা হয়েছে। দেখা গেল ওভারঅল সার্ভাইভাল 50 মান্থ ভার্সেস 35 মান্থ ইন, যদি আমরা ইসিএক্স নিই। এবং প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স যেটা বলছিলেন কামাল স্যার, ওটা দেখা গেছে 16% যদি আমরা ফ্লট ইউজ করি, এবং R0 রিসেকশন রেট ইজ 85%। সো এইটার উপর বেসিস করেই কিন্তু আমাদের কারেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটা করা হচ্ছে। এবং ফ্লটের একটা সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফ্লট ইজ এ ভেরি টক্সিক। মানে খুব কম পার্সেন্ট, 50% পেশেন্টই দেখা যায় ট্রিটমেন্ট কমপ্লিশন করতে পারে উইথ ফুল ডোজ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টক্সিসিটির কারণে পেশেন্টের সুইচ করতে হয় অথবা শিফট করতে হয় অন্য আর একটা রেজিমে। সো আমরা যদি সামারাইজ করি এই সবগুলা মেডিকেল ট্রায়াল, তাহলে এরকম একটা ব্যাপার হতে পারে। আমরা এটা একটা স্ন্যাপশট রাখতে পারি, পরবর্তীতে আমরা ইন ডিটেলস এই সবগুলা ট্রায়াল আবার একটু রিভিউ করতে পারবো। নেক্সট যদি আমরা আসি যে সার্জিক্যাল ট্রায়াল, এতক্ষণ তো আমরা কথা বললাম যে আমাদের প্রথমে যে সার্জারি ছিল, তারপরে সেখান থেকে আমরা কেমোথেরাপিতে কিভাবে শিফট হলাম, যে 2006 থেকে এই মেডিকেল ট্রায়ালগুলো আসলো একটার পর একটা। সেখান সেখান থেকে আমরা পেরি অপারেটিভ কেমোথেরাপিতে মোটামুটি এখন শিফট হয়ে গেছি। কিন্তু সার্জিক্যাল ট্রায়ালগুলো কি হলো, আমরা প্রথমেই করতাম কি পেশেন্টের আইদার D0 অথবা D1 রিসেকশন। বাট দেখা গেল যে D2 রিসেকশন ইজ সিগনিফিকেন্টলি, মানে রেকারেন্স এবং ক্যান্সার রিলেটেড রেট, ইমপ্রুভ সার্ভাইভাল সব কিছু D2 রিসেকশনে বেশি। এবং এটা ফার্স্ট আসলো ডাচ D1 D2 ট্রায়ালে 2010-এ। তো ডাচ D1 D2 ট্রায়ালে নেদারল্যান্ডে যখন হয়েছিল, ওর স্যাম্পল সাইজ ছিল 711 পেশেন্ট। ইনিশিয়ালি তারা দেখিয়েছিল নো ওভারঅল সার্ভাইভাল ডিফারেন্স, বাট 15 ইয়ার যে রেজাল্ট, সেখানে কিন্তু দেখিয়েছে যে ইট ডিক্রিজেস রিকারেন্স অ্যান্ড ক্যান্সার ডেথ। And subsequently the MRC ST01, which was published in 2002, এই এমআরসি ট্রায়ালটা করা হয়েছে আমাদের সার্জারি যিনি রাইটার প্রফেসর আলফ্রেড কুশিয়ারি স্যারের একটা ট্রায়াল। উনি দেখিয়েছে D1 ভার্সেস D2-র ওভারঅল সার্ভাইভালের কোনো ডিফারেন্স নাই, এবং D2-তে মরবিডিটি বেশি। বাট এই ট্রায়ালটা হুইচ ইজ ভেরি মাচ ক্রিটিসাইজড ইন ইস্ট বাই জাপানিজ অ্যান্ড তাইওয়ানিজ, যে মানে রিগার্ডিং দি স্ট্যান্ডার্ড অফ সার্জারি, যে D1 বা D2 যেখানে যেই সেন্টারে করা হয়েছে, ওই সেন্টারে কম্পিটেন্সি নিয়ে একটা বড় প্রশ্ন ছিল, যার কারণে এটা বেশ মানে এটা কি সমালোচিত হয়েছে এই ট্রায়ালটা। Next comes the JCOG trial that is done in Japan. Say D2 versus D2 with periodic lymph node. বাট প্যারায়োটিক লিম্ফ নোডের ক্ষেত্রে কোনো ডিফারেন্স, ওভারঅল বেনিফিটের ডিফারেন্স দেখা যায়নি। এবং সাবসিকুয়েন্টলি আসলো রেগাতা ট্রায়াল, দ্যাট ইজ জাপান অ্যান্ড কোরিয়াতে পাওয়া গিয়েছে, মানে করা হয়েছে। সেখানে দেখা গেল যে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে শুধুমাত্র কেমোথেরাপিটাই ভালো কাজ করছে, সার্জারি এখানে অ্যাডেড কোনো বেনিফিট নাই। আর এরপরে সাবসিকুয়েন্টলি যখন D2 এস্টাবলিশ হয়ে গেল, এখন উই আর মোর রেজিলিয়েন্ট টু ডু দি ল্যাপারোস্কোপি অ্যান্ড রোবোটিক সার্জারি। তো এই ট্রায়াল ম্যাক্সিমাম ট্রায়ালগুলোই হয়েছে আমাদের ইস্ট এশিয়াতে, কোরিয়া, তাইওয়ান, জাপান এখানে। এবং প্রত্যেকটা ট্রায়ালে ক্লাস 1 ক্লাস 2 ট্রায়াল সবগুলোতেই দেখিয়েছে যে ওভারঅল সার্ভাইভাল এবং ডিজিজ ফ্রি সার্ভাইভালের কোনো ডিফারেন্স নেই। ল্যাপারোস্কোপি এবং রোবোটিক ইজ সেফ অ্যাজ ইফেক্টিভ। এবং এই সবগুলোই রিসেন্ট ট্রায়াল। তাহলে সার্জিক্যাল ইভালুয়েশনটা হয়েছে, প্রথমে D2 এস্টাবলিশ হয়েছে। D2 এস্টাবলিশ করার পরে এই লাস্ট 10 ইয়ার্সে যখন D2 মোটামুটি এস্টাবলিশ, তখন এই D2 কি ওপেন নাকি ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক মিনিমাল ইনভেসিভ, এবং মিনিমাল ইনভেসিভ ইজ অলসো ওয়েল এস্টাবলিশড ইন নাওয়াডেজ। সো দিজ আর দি ফাইনাল মানে ল্যান্ডমার্ক ট্রায়ালস অফ সার্জিক্যাল ট্রায়ালস। এটারও একটা স্ন্যাপশট আমরা রাখতে পারি যদি প্রয়োজন হয়। আর এখানে আমি নিচে দেখিয়েছি যে ডাচ D1 D2 ট্রায়াল, এটা হচ্ছে লাস্ট 15 ইয়ার ফলো আপ, যে দেখিয়েছে ওভারঅল সার্ভাইভাল ইন D1 সার্জারির চাইতে প্রায় 17% বেশি, দ্যাট ইজ 35% ভার্সেস 22%। সো এখন আমাদের যে কারেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, এটা যদি আমরা চিন্তা করি, যে পেরিঅপারেটিভ কেমোথেরাপি ইজ বেসড অন FLOT4 AIO trial that was published in 2019 in Lancet, German trial.
এটা হচ্ছে একটা ফেজ 3 ট্রায়াল ছিল, 716 পেশেন্ট। পপুলেশন কারা ছিল? রিসেক্টেবল গ্যাস্ট্রিক অ্যান্ড গ্যাস্ট্রোভিজিয়াল জাংশন ক্যান্সার। রিমেম্বার, এটা কিন্তু রিসেক্টেবল গ্যাস্ট্রিক, এমন না যে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারে কেমোথেরাপি দিয়েছে। রিসেক্টেবল গ্যাস্ট্রিক ক্যান্সার, গ্যাস্ট্রোভিজিয়াল জাংশন ক্যান্সারেই দিয়েছে। পেরি অপারেটিভ ফ্লট দিয়েছে। আর কন্ট্রোল গ্রুপে ছিল ইসিএফ। আউটকাম দেখা দেখা যাচ্ছে মিডিয়ান ওভারঅল সার্ভাইভাল ইজ 50%, 50 মান্থ ইন ফ্লট গ্রুপ ভার্সেস 35 মান্থ ইন ইসিএফ গ্রুপ। আর সিগনিফিকেন্স বিকাম এ নিউ স্ট্যান্ডার্ড অফ পেরি অপারেটিভ রেজিম ইন ওয়েস্টার্ন সেটিং। সো লিমিটেশন, ইট ইজ হাইলি টক্সিক, আমরা আগেই বলেছি। এবং কমপ্লিশন রেট অফ অল সাইকেল ইজ অনলি 50%। সো এটা এই ট্রায়ালের উপর বেসিস করে আমাদের কারেন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা করা হয় কিউরেটিভ ইন্টেনশনে। এবং যদি আমরা সার্জারিটা চিন্তা করি, ডাচ D1 D2 ট্রায়াল, যেটা 2004-এ প্রথম একবার পাবলিশ করলো, এরপরে 15 ইয়ার ফলো আপ 2010-এ পাবলিশ করছে। তাও ল্যান্সেটে পাবলিশ হয়েছে, এবং এটা একটা ইউরোপিয়ান ট্রায়াল। ফেজ 3 ট্রায়াল 711 পেশেন্টের উপরে। পপুলেশন এখানেও রিসেক্টেবল গ্যাস্ট্রিক ক্যান্সার ছিল। কম্পারিজন D1 এবং D2 উপরে করা হয়েছে। সো 15 ইয়ার ফলো আপে দেখা গেল যে D2 শোড লোয়ার রিজিওনাল রিকারেন্স এবং ক্যান্সার স্পেসিফিক ডেথ। সো এখানের একটা লিমিটেশন দেখা গিয়েছে, হাই কমপ্লিকেশন রেট ডিউ টু রুটিন স্প্লিনেক্টমি অ্যান্ড প্যানক্রেটেক্টমি। সো এটা রেকমেন্ডেড দ্যাট সাপোর্টেড রিফাইন্ড D2 অ্যাপ্রোচ উইদাউট স্প্লিন অ্যান্ড প্যানক্রিয়াস। সো এখন আমাদের এই যে ট্রায়ালগুলা, এই ইভলিউশন, এই এইগুলোর উপর বেসিস করে আমাদের কি কি স্ট্র্যাটেজিস অ্যাডপ্ট করা উচিত টু কমব্যাট দিস গ্যাস্ট্রিক ক্যান্সার। সো ফার্স্ট, যে আমাদের প্রথম কেস প্রেজেন্টেশনে দেখা হয়েছে সিটিএনএম। আমরা প্রায় সময়ই যে মানে আমাদের যেই ডিসকর্ডেন্টটা হয় রেডিওলজিক্যাল ইমেজিং এবং প্যাথোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অথবা ডিউরিং সার্জারি আমরা কিছু সারপ্রাইজ পেয়ে যাই। দেখা গেল সিটিতে বললো এটা T1 টিউমার বা T2 টিউমার, আমরা গিয়ে দেখি এটা T4 টিউমার। অথবা দেখা গেল সিটিতে বললো এটা T4 টিউমার, আসলেই গিয়ে আমরা ওখানে কিন্তু T4 পেলাম না। তো এই কারণে অ্যাজ এ সার্জন আমাদের নিজেদেরই সিটি ইন্টারপ্রিটেশনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি আর লিঙ্গার করব না, স্যার যেহেতু বলেছেন এর আগের ইয়াটাতে, ইমেজটাতে, যে আমরা বেসিক্যালি কি কি দেখি একটা পেশেন্টের যখন আমরা সিটি স্ক্যানের রিকুইজিশন দিই বিফোর এম্বার্কিং এনি অপারেশন অথবা টু ফর্মুলেট এনি ট্রিটমেন্ট প্ল্যান। যে আমরা একটা পেশেন্টের টিউমারের লোকেশনটা, ইসোফেগাস থেকে শুরু করে তার টিউমারের লেন্থটা কোন কার্ভেচারে আছে, তার সেরোসাটা বা বাইরের দিকে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু এখানে কন্ট্রাস্ট দিয়েছি, নেগেটিভ ওরাল কন্ট্রাস্ট। পেশেন্টকে বলে দিতে হবে, বা সিটি স্ক্যান যিনি করবে টেকনিশিয়ান তাদেরকে বলে দিই আমরা, যে পেশেন্ট যখন সিটি স্ক্যান টেবিলে উঠবে তখন তাকে 1 গ্লাস বা 2 গ্লাস পানি খাওয়াবে। সো নেগেটিভ ওরাল কন্ট্রাস্ট যখন দিবে, তখন আমরা এখানে দেখতে পাই, দেখেন এখানে যে কার্সরে দেখা যাচ্ছে না, স্টোমাকের লেয়ারটা অনেক ডিস্টেনশনের কারণে অনেকটা থিন হয়ে গেছে। ঠিক আছে, এই থিন হইলে আমাদের সুবিধা কি, যখন এই টিউমারের পার্টটা আসবে, টিউমারের পার্টটা আসলে তখন আমরা ইজিলি কম্পেয়ার করে বুঝতে পারবো যে পেশেন্টের টিউমারটা কোন জায়গায় আছে। দেখেন এই পেশেন্টের টিউমারটা মানে অলমোস্ট D1-এর দিকে চলে আসছে, পাইলোরাস ক্রস করে এদিকে চলে আসছে। তাহলে আমি যদি এই লেয়ারটার সাথে কম্পেয়ার করি তাহলে আমি এটা ইজিলি দেখতে পারবো। নেক্সট স্যার বাকি জিনিসগুলো দেখিয়েছে, যে প্যানক্রিয়াসের সাথে রিলেশন, তার যে আর্টারিয়াল টেরিটরি, যে এখানে পেশেন্টের এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, কমন হেপাটিক আর্টারি, আর এটা হলো স্প্লিনিক আর্টারি, এই পাশে যেটা চলে গেল। তো এইখানে কোনো লিম্ফ নোডাল, আমাদের D2 লিম্ফ নোড স্টেশন, এখানে কোনো হেভি লিম্ফ নোড বার্ডেন আছে কিনা। আর যে আমরা পেরিটোনিয়াল মেটাস্টেসিস, ইউজুয়ালি যে একজন প্রশ্ন করেছিলেন যে সিটি স্ক্যানে কেন দেখা যায় না, সাধারণত পেরিটোনিয়াল সিটি স্ক্যানের আমাদের যে স্লাইস হয় সেটার থিকনেস হচ্ছে 5 মিলিমিটার। পেরিটোনিয়াল মেটাস্টেসিস 1 মিলিমিটার 2 মিলিমিটার হতে পারে, সেগুলো সিটি স্ক্যানে ইউজুয়ালি আসবে না। হ্যাঁ, সিটি স্ক্যানে কখন আসবে, যখন যেগুলা বাল্কি মেটাস্টেসিস থাকবে বা অনেকগুলা মেটাস্টেসিস যখন একসাথে ক্লাম্প হয়ে যায়, তখন বলে যে ওমেন্টাল কেক অথবা পেরিটোনিয়ামের সিডলিং অথবা পেরিটোনিয়াল থিকেনিং, তখন আমাদের কিছু সাসপিশন হয়। আরেকটা হতে পারে যে মেজেন্টারিক ভাস্কুলার ক্লিয়ারিটি, এইখানে যেমন দেখা যাচ্ছে যে ফ্যাট, আমরা জানি সিটি স্ক্যানে ফ্যাট সবসময় কালো দেখায়, ব্ল্যাক দেখায়। যখন এই যে মেজেন্টারিক ভেসেলগুলা এগুলোর যখন ক্লিয়ারিটিটা থাকবে না, তখন আমরা বুঝতে পারি যে এটা সামহাউ, যে এখানে সাসপিশন থাকে আমাদের, যেখানে মেটাস্টেসিস হতে পারে। আরেকটা হচ্ছে লিভারের সারফেস, সেটা ইব্রাহিম স্যার অ্যান্সার করেছিল যে লিভারের লেফট লোবটা স্টোমাকের উপরেই তো পড়া থাকে। তাহলে যে টিউমারের যে ডেনসিটি,
টিউমারের সিটি স্ক্যানে যে ডেনসিটি, সেটা লিভারের যদি উপরে থাকে তাহলে এটা লেফট লোবের টিউমার নাকি স্টোমাকের টিউমারটাই দেখা যাচ্ছে সেটা বোঝা যায় না। তো সেটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইউএস করে দেখা, অথবা আমরা আমাদের স্টেজিং ল্যাপারোস্কোপিতে লেফট লোবের সারফেসটা এগুলো দেখে নিতে পারি। আর সাবসিকুয়েন্টলি আমরা কি দেখি আর সিটি স্ক্যানে, এসআইটিস আছে কিনা পেশেন্টের, আর এছাড়া অন্য কোনো অর্গানে মেটাস্ট্যাসিস বা কোনো সিডলিং অথবা পেলভিসে কোনো কিছু আছে কিনা, বিশেষ করে পার্টিকুলারলি ফিমেলের ক্ষেত্রে। সো এই স্ট্র্যাটেজিগুলা যদি আমরা মানে সিটি স্ক্যানটা যদি আমরা ঠিকমতো ইন্টারপ্রেট করতে পারি, তাহলে আমাদের যেই মানে পেশেন্টের যেই ডিসকর্ডেন্সগুলা এই প্যাথোলজি এবং ক্লিনিক্যালির সাথে, সেটা অনেকটা কমে আসতে পারে। নেক্সট। সো নেক্সট ইজ স্টেজিং ল্যাপারোস্কোপি। তাহলে স্টেজিং ল্যাপারোস্কোপি আমাদের করার উদ্দেশ্য কি? সিনক্রোনাস পেরিটোনিয়াল মেটাস্টাসিস ফ্রম গ্যাস্ট্রিক ক্যান্সার ইজ রিলেটিভলি হাই, এবং এটা দেখা যাচ্ছে 15 to 18%। সেন্সিটিভিটি অফ স্টেজিং ল্যাপারোস্কোপি টু ডায়াগনোস পেরিটোনিয়াল মেটাস্টাসিস ইজ 74 to 100% অলমোস্ট, অ্যান্ড স্পেসিফিসিটি ইজ 83 to 100%। সো আগে আমাদের ট্রেনিংয়ের সময় ইভেন মানে স্যাররা কমনলি একটা প্রশ্ন করতো যে এই পেশেন্টের স্টোমাকের যে অপারেশন প্ল্যান হলো, অপারেশনের কাউন্সিলিং কি করবে? যে কাউন্সিলিং করব যে পেশেন্টের অপারেশন ওপেন অ্যান্ড ক্লোজও হতে পারে। তো সেই জিনিসটা সিটি স্ক্যান এবং স্টেজিং ল্যাপারোস্কোপি দিয়ে হয়তোবা অনেকটা মিনিমাইজ করা সম্ভব। আমি বলবো না যে 100% অ্যাকিউরেট হবে। তো এই স্টেজিং ল্যাপারোস্কোপি দিয়ে আমাদের আননেসেসারি ল্যাপারোটমি টা মানে আমরা প্রিভেন্ট করতে পারি অনেকটুকু। এবং এই পেশেন্টের যদি আমরা প্যালিয়েশনে পাঠাই পেশেন্টকে, তাহলে দেখা যাবে একটা মিডলাইন ল্যাপারোটমি যদি আমরা করি, তখন এটা কেমোথেরাপিটা স্টার্ট করতে অনেক দেরি হবে, উন্ড হিলিং এর ব্যাপারগুলো আসবে, একটা ইনফেকশনের চান্স থাকতে পারে, পেশেন্ট কম্প্রোমাইজ থাকবে, অনেকগুলো ব্যাপার আসবে। তাহলে স্টেজিং ল্যাপারোস্কোপি আবার দেখা যাচ্ছে সবগুলো ক্ষেত্রে যে করতেই হবে 100% কেসে, ব্যাপারটা এমনও না। যে পেশেন্টের আমাকে সিটি স্ক্যানে বলে দিবে যে তার পেরিটোনিয়াল মেটাস্টাসিস আছে, তার লিভারে মেটাস্টাসিস আছে, লাঙে মেটাস্টাসিস আছে, সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমার স্টেজিং ল্যাপারোস্কোপি করার প্রয়োজন নাই। এবং স্টেজিং ল্যাপারোস্কোপি আমি কখনই মানে করব যখন আমার যে ট্রিটমেন্ট প্ল্যানের কোনো চেঞ্জ হবে। সাপোজ আমরা এর আগের পেশেন্টের স্টেজিং ল্যাপারোস্কোপি যদি না করে কেমোথেরাপি শুরু করতাম, তাহলে দেখা গেল পরবর্তীতে যখন 4টা কেমোথেরাপি দেওয়ার পরে আমি সার্জারির জন্য পেশেন্টকে টেবিলে উঠালাম, আমি খোলার পরে দেখলাম যে পেশেন্টের পেরিটোনিয়াল মেটস। তাহলে দেখেন 4টা পেশেন্ট 4টা কেমোথেরাপি পেয়ে গেছে কিউরেটিভ ইন্টেনশনে উইদাউট স্টেজিং ল্যাপারোস্কোপি, কিন্তু এই 1.5 মাস পরে সে আসলো, অপারেশন করতে গিয়ে আমরা দেখলাম যে পেরিটোনিয়াল মেটস। তাহলে যে তার মাসের এই তার যে ট্রিটমেন্ট এই যে গত 1.5-2 মাস ধরে পেলো, এটা একদমই আমার মানে আননেসেসারি হলো পেশেন্টের জন্য। তাহলে আমাদের এই স্টেজিং ল্যাপারোস্কোপিটার গোল ইজ টু আইডেন্টিফাই অর ডিসপ্রুভ প্রেজেন্স অফ লোকাল রিজিওনাল মেটাস্ট্যাটিক ডিজিজ অর এক্সট্রা অর্গান ডিজিজ দ্যাট উড প্রিক্লুড এনি অ্যাটেম্প্ট অফ ইন্টেন্ডেড কিউরেটিভ রিসেকশন। সো নেক্সট, এই যে স্টেজিং ল্যাপারোস্কোপি করে আমরা মানে কি দেখছি, আমাদের সাধারণত সিএস্টোমাকের যে রুট অফ বা একটা পেরিটোনিয়াল মেটাস্টাসিসের, এটা সাধারণত সব ক্যান্সারের ক্ষেত্রেই মোটামুটি প্রযোজ্য, যে পেরিটোনিয়াল মেটাস্টাসিসের রুটগুলা কি কি। আমরা যে স্টেজিং ল্যাপারোস্কোপি একটা ভিডিও দেখানো হয়েছে, আমি আর একটা দেখাবো, সেখানে দেখানো হয়েছে কি প্রথমে শুরু করেছে কোন দিক থেকে, ফ্যালসিফার্ম লিগামেন্ট, তারপরে রাইট সাইড থেকে ঘুরে তারপরে আসছে। তো পেরিটোনিয়াল মেটাস্টেসিসের 2টা রুট, একটা হচ্ছে লিমফ্যাটিক আর একটা হলো ট্রান্সিলোমিক। লিমফ্যাটিকটা সাধারণত কোন কোন জায়গাগুলোতে অ্যাগ্রিগেট হয়, যে এটা এখানে দেখতে পাচ্ছি যে আমরা গ্রেটার ওমেন্টামে ইউজুয়ালি, তারপরে টু ডায়াফ্রামেটিক ডোম, ফ্যালসিফর্ম লিগামেন্ট, আর এই সাবহেপাটিক স্পেস, এইগুলাতে হচ্ছে বেসিক্যালি বেশি লিমফ্যাটিক অ্যাগ্রিগেশন থাকে, যার কারণে পেরিটোনিয়াল মেটাস্টেসিস থ্রু লিমফ্যাটিক সিস্টেম এই রুটটাতে কমন। আরেকটা হচ্ছে ট্রান্সিলোমিক বা ট্রান্সপেরিটোনিয়াল, ওটার কোনো ডেফিনেট প্যাটার্ন নাই, ওটা যে কোনোভাবে পেরিটোনিয়ামে সিডলিং হতে পারে। তো আমরা যদি একটা ভিডিও দেখি, আমরা এর আগেও দেখিয়েছি, এটা আমরা একটু দেখি যে এই পেশেন্টটা একটা ডিস্টাল বডি এবং অ্যান্ট্রামে ছিল, ক্লিনিক্যালি বলেছিল CT3N1 MX। তো আমরা যখন স্টেজিং ল্যাপারোস্কোপি করলাম তখন আমরা পেশেন্টের দেখতে পেলাম, দেখেন এখানে লেফট সাব সাব ডায়াফ্রামেটিক স্পেসে একটা নডিউল আছে, রাইট সাবফ্রেনিক স্পেসে একটা নডিউল আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রোথটা হচ্ছে তার
ইনসিসুরার কাছে এবং সেরোসা ইনভলভ, এটা অলমোস্ট T4, T3 তো হবেই না, এটা T4। এবং লিভারের লেফট লোবে এই যে এখানে একটা মেটাস্ট্যাটিক নডিউল, এখানে একটা নডিউল, এবং লিভারের আন্ডার সারফেসে আরো একটা নডিউল। তাহলে দেখেন এই পেশেন্টের স্টেজিং এর কারণে তার আপ স্টেজ হয়ে গেল, এবং তার পুরো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি রাইট লোবেও আন্ডার সারফেসে আছে। তার এই স্টেজিং ল্যাপারোস্কোপির কারণে তার পুরো ট্রিটমেন্ট প্ল্যানটাই এখন চেঞ্জ হয়ে যাবে। সো নেক্সট আমরা যদি আরেকটু দেখি যে স্টেজিং ল্যাপারোস্কোপি আর কি কি সুবিধা আছে, যে আমরা যখন ওপেন করি একটা অ্যাবডোমেন, তখন আমাদের রাইট সাবফ্রেনিক, লেফট সাবফ্রেনিক এই এরিয়াগুলো আমরা ব্লাইন্ডলি কি করি, হাত দিয়ে দেখি, কিন্তু এই সাইডগুলো কিন্তু আমরা ইজিলি মিস করতে পারি। যে অনেক সময় আমরা মানে ডেফিনেটলি এগুলা, কিন্তু এগুলা ল্যাপারোস্কোপিতে বেটার ভিজুয়ালাইজেশন হয়। রাইট সাবফ্রেনিক, লেফট সাবফ্রেনিক, প্যারাকোলিক আর পেলভিস, এই জিনিসগুলো। সো এগুলো আরো কিছু জেনারেল এক্সটেনশন দি সাইড। পরে মলিকুলার বায়োলজি আমরা এর আগেও ডিসকাস হয়েছে বেশ কয়েকবার, যে এমএসআই এন্ড এমএমআর শুড বি ডান ইন অল কেসেস, ডায়াগনোসড কেসেস অফ কার্সিনোমা অফ দ্য স্টোমাক অ্যাজ লাইক এস colon and rectum. Immunohistochemistry should be done in poorly differentiated carcinoma. অনেক সময় গ্যাস্ট্রিক ক্যান্সার poorly differentiated যদি হয়ে থাকে, সেটা that may mimic like a lymphoma. So we should always remember that poorly differentiated carcinoma should be confirmed by immunohistochemistry. That is, it is carcinoma, not lymphoma. So, and HER2 PD-L1 in locally advanced recurrent or metastatic gastric cancer to treat the patient with newer targeted agents or checkpoint inhibitors. সো নেক্সট আমরা যদি আসি যে আমাদের এই কেমোথেরাপির পরে যে আমাদের আর কি কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা উচিত এই যে নতুন ট্রিটমেন্ট ফর্মুলেট করার জন্য, সেটা হচ্ছে D2 গ্যাস্ট্রেক্টমি। সো এই D2 গ্যাস্ট্রেক্টমি রিকমেন্ডেশন যদি আমি ইন এ নাটসেল দেখি, প্রত্যেকটা গাইডলাইনের রিকমেন্ডেশনে কিন্তু আছে যে জাপানিজ গাইডলাইন, ক্যান্সার জাপানিজ অ্যাসোসিয়েশনের গাইডলাইন এসমো, এনসিসিএন এন্ড একটা ফ্রেঞ্চ গাইডলাইন TNCD, তারা বলছে যে D2 রিকমেন্ডেড ইন্ডিকেশন ইন T2 to 4 অ্যান্ড T1 অথবা নোট পজিটিভ ডিজিজ। আর এসমোতে বলছে T2 to 4 উইথ অর উইদাউট নোট পজিটিভ ডিজিজ বাই এক্সপিরিয়েন্স সার্জন। এনসিসিএন অলসো রিকমেন্ড গ্রেড 2A T1B অথবা T1-4 বাই এক্সপিরিয়েন্স সার্জন। T1B থেকে T1-4 পর্যন্তই কিন্তু এনসিসিএন রিকমেন্ড করছে, এবং এটা সিন্স 2019 থেকে এখনো পর্যন্ত একইটাই আছে। আর ফ্রেঞ্চ গাইডলাইনেও একই জিনিস বলেছে যে T1B থেকে T1-4 উইথ আর উইদাউট নিমনোডাল ডিজিজ। সো যদি আমরা এই ইন্ডিকেশনটা চিন্তা করি, তাহলে আমাদের এই D2 লিম্ফেডেনেক্টমি মোটামুটি আমাদের জন্য মানে এখন এটাই একটা স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট এবং সাপোর্টেড বাই অল দি গাইডলাইন্স। সো এখন যদি আমরা বলি যে একটা স্টোমাকের লিম্ফেটিক স্টেশন আমরা সবাই জানি যে পেরিগেস্টিক যে লিম্ফ নোডগুলো আছে সেটাকে আমরা N1 ধরি। লিম্ফ নোডাল স্টেশন 2, দ্যাট ইজ 7, 8, 9, 10, 11, এটা হচ্ছে লিম্ফ নোডাল স্টেশন 2 অ্যালং দি সিলিয়াক ট্রাঙ্ক, কমন হেপাটিক আর্টারি, স্প্লিনিক আর্টারি, এইগুলো আমাদের স্টেশন 2। এবং লিম্ফ নোডাল 3 এবং 4এও কিছু আছে। সো জাপানিজ গাইডলাইন অনুযায়ী যদি আমরা দেখি যে আমরা যদি সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি করি, তখন সেক্ষেত্রে আমাদের লিম্ফনোডাল স্টেশনগুলো কি কি হবে D2-র ক্ষেত্রে, এবং যদি আমরা টোটাল গ্যাস্ট্রেক্টমি করি সেখানে অ্যাডেড আর কিছু লিম্ফনোডাল। এখানে এক্সট্রা দেখতে পাচ্ছি যে আমরা সাবটোটালের ক্ষেত্রে আমাদের প্যারাকার্ডিয়াক লিম্ফনোডগুলো আসবে না, যেমন 2, তারপরে হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক লিম্ফনোড এবং স্প্লিনিক হাইলাম, দ্যাট ইজ 11D। মানে 11P প্রক্সিমাল হচ্ছে স্প্লিনিক আর্টারি প্রক্সিমালি, এবং 11Dটা হচ্ছে স্প্লিনিক হাইলামের লিম্ফনোড। সেটা হচ্ছে টোটাল আর সাবটোটালের মধ্যে D2 লিমনেডে ভ্যারি করে। তাহলে আমরা যদি একটা শর্ট ভিডিও দেখি এখানে, যে 60-year-old man presented with upper abdominal discomfort, generalized weakness, upper GI endoscopy showed a small ulceroproliferative growth at pylorus. Histopathology was adenocarcinoma grade 1. CT chest was NAD, and CT chest abdomen it was CT2N0M0. So after prehabilitation, he was subjected to a staging lab followed by D2 subtotal gastrectomy. So আমরা যদি শর্ট এই ভিডিওটা একটু দেখি, যে দিস ওয়াজ দ্য পেশেন্ট। সো ফার্স্ট স্টেজিং ল্যাপারোস্কোপি ওয়াজ ডান, দেয়ার ওয়াজ নো ভিজিবল পেরিটোনিয়াল মেটাস্টাসিস অর এনি অবভিয়াস সেরোসাল ডিজিজ। So patient he was planned for open surgery and the medial incision was given. So we mobilized the falciform ligament
and peritoneal Leber cytology was taken and sent for frozen section. Then we applied the retractor system for better visualization and for to do optimal lymphadenectomy. We mobilized the left lobe of the liver, and after resection of the duodenum and the stomach, we have started the lymphadenectomy. So here we can see, you can appreciate this is the common hepatic artery lymph node, and alongside on the left side, the splenic artery lymph node, which was taken meticulously with the combinedly with the energy source LigaSure, that is LigaSure, and the diathermy. So this was the common hepatic, and laterally this was the splenic. So as it was a subtotal gastrectomy, so only the 11P, that is the proximal splenic artery lymph node, was dissected. And this is the common hepatic artery lymph node. Now you can see the left gastric artery is being skeletonized to retrieve all the lymph nodes along the route of left gastric artery over the celiac trunk. So the left gastric artery is totally skeletonized, and it is again ligated at the root. So you can see the skeletonized common hepatic artery and hepatic artery proper. The left gastric artery is being ligated, and this is the splenic artery. So left gastric artery ligated at root and excised. So finally, the celiac group of lymph node. So it is important to use these self-retaining retractors for better visualization, because you are working in a vital area above the aorta and all the great vessels. So sustained retraction is very important. So finally, you can appreciate the splenic artery, the common hepatic artery, and the ligated left gastric artery at the root. And this is the resected lymph nodal station bed after the surgery. Good. So these are the few other pictures of lymph nodal station. In the first picture here, the spleen also resected along with the stomach, as the tumor was in the greater curvature of the stomach along the spleen. So this is the bed after D2 lymph nodal dissection along with the splenectomy, and these are the few other pictures. So we have implemented ERAS. So this is the picture of a man who underwent D2 gastrectomy, and this is the picture of 12 hours after surgery. This woman was working after on the second postoperative day, and this is also fast POD. So we regularly practice that prehabilitate the patient with chest physiotherapy, immunonutrition, or and free hand exercise or 30-minute walk at least 1 week. And it was also recommended in the book. You can search it there. So this was our study, which was conducted between March 2023 through October 2024. Total patient was 60. Among them, 10 had macroscopic peritoneal disease and 3 had positive peritoneal Leber cytology. 5 had liver nodule on staging laparoscopy. 14 were referred for NSCT due to locally advanced disease. 28 patients underwent D2 total or subtotal gastrectomy.
So our median age was 61 year. So surprisingly, 18 patient, about 30% were upstage with staging laparoscopy and peritoneal Leber's cytology, referred for palliation, which is very much concordant with the international statistics of staging laparoscopy. And 14 patient, that is 23 patient had locally advanced disease, which was discordant with radiological staging. So radiological discordance is quite higher, I think, in our country. And 3 patients had neoadjuvant chemotherapy among the 28 D2 gastrectomies. So these are the surgical data. I will not linger due to time constraint. Already অনেক সময় নিয়ে নিয়েছি স্যার. So our average harvested lymph node was around 17, and almost all patients had R0 resection. No R1 resection was there. And our median follow-up till October 2024 was 18 months. So there was only one patient had Clevin-Lindo more than 3B complication. So this was our statistics. About 67% lymph node were involved in all the retrieved lymph nodes. Length of hospital stay was only 5, which was not concordant with the other part of the world or other studies. So Clevin-Lindo more than grade 3B complication is only 1, which is also less in our study. So my take-home message to you all is multimodal approach is absolutely crucial. MDT should be done before formulating treatment plan. Consider NACT in some form, whatever it is. Patient tolerate করতে পারলো কি পারলো না, ফ্লট দিলাম অথবা ইসিএফ দিলাম, some form chemotherapy perioperative is very much crucial. এবং surgery need to be standardized for optimal outcome. Consider prehabilitation in upper GI and all hepatobiliary cancer সার্জারি, অ্যাকনোলেজ দি লার্নিং কার্ভ। এই যে D2 গ্যাস্ট্রেক্টমির লার্নিং কার্ভটাকে আমাদের অবশ্যই অ্যাকনোলেজ করতে হবে। টিম অ্যাচিভস মোর দেন মি, মানে এই টোটাল টিম ওয়ার্ক। একটা ক্যান্সার পেশেন্টকে ট্রিট করতে গেলে যে আমাদের অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট, সার্জন কলিগ এবং আমার যে সার্জারি টিম মেম্বার যারা আছে, সবাই কিন্তু এখানে ভাইটাল রোল প্লে করে। আমি একা কিন্তু কোনো কিছুই করতে পারবো না। জিরো কমপ্লিকেশন ইজ এন ইলিউসিভ গোল। D2 অনেকগুলো কমপ্লিকেশন দেখিয়েছে, অনেক লিটারেচারে দেখিয়েছে হাইলি মরবিডেই। জিরো কমপ্লিকেশনে কোনো সার্জারি হয় না, কিন্তু কমপ্লিকেশন আমরা কিভাবে ডিল করছি সেটা ইম্পর্টেন্ট। এ গুড ক্যান্সার সার্জারি ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন মিনিমাল ইনভেসিভ সার্জারি। যতই ট্রায়াল হোক, রোবোটিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, আমি যাই করি না কেন, কিন্তু আমার সার্জারিটা অ্যাডিকুয়েট ক্যান্সার সার্জারি হয়েছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রেদার দেন মিনিমাল ইনভেসিভ সার্জারি। সো ফাইনালি আমি স্যার ক্যাডি ব্লেকের এই উক্তিটা দিয়ে শেষ করব আমার, যে উনি 1997-এ বলে গিয়েছেন এই কথাটা, যে বায়োলজি ইজ দ্য কিং, সিলেকশন অফ কেসেস ইজ কুইন, অ্যান্ড দ্য টেকনিক্যাল ডিটেইলস অফ সার্জিক্যাল প্রসিডিওর আর প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অফ দ্য realm who frequently try to overthrow the powerful forces of the king and queen, usually to no long-term avail, although with some temporary apparent victories. যে বায়োলজি হচ্ছে রাজা, কেস নির্বাচন রানী, এবং অপারেশনের পদ্ধতির প্রযুক্তিগত বিবরণ হলো রাজ্যের রাজকুমার এবং রাজকন্যা, যারা প্রায়শই রাজা রানী শক্তিশালী বাহিনীকে উৎখাত করার চেষ্টা করে। সাধারণত দীর্ঘমেয়াদী কোনো লাভ হয় না, যদিও কিছু অস্থায়ী আপাত বিজয়ের সাথে। দেখেন স্যার ক্যাডি ব্লেক 97 সালে বলে গেছেন যে টিউমারের বায়োলজিটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। মানে একটা ম্যালিগন্যান্ট ক্যান্সার বা ম্যালিগনেন্সি আমি সার্জারি করে দিলাম, কিন্তু এরপরে 2 মাস বা আমার মনে হলো যে আমি খুব ভালো কাজ করছি, খুব ভালো সার্জারি হয়েছে, পেশেন্ট রিকভারি হয়ে গেছে, কিন্তু এটা হু নোজ, এটা 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে রিকার করবে না, 1 মাস পরে রিকার করবে না। তো এই কারণে আমাদেরকে বায়োলজিটাকে অনার করতে হবে, এবং এটা 1997 সালেই স্যার ক্যাডি ব্লেক বলে গিয়েছেন। তা আমি এই উক্তিটা বাংলায় দেওয়ার উদ্দেশ্য হলো যেন সবাই একটু ভালো করে বুঝে পায়, এটা মনে রাখে, এই জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ডক্টর সাইফুল, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সবকিছু মিলে কভার করেছো, প্রেজেন্টেশন ওয়েল ডান, ভেরি গুড। আমি একটু স্ক্রিনটা ইয়ে করি। জি স্যার। ওকে, আমরা এখন সুন্দর একটা প্রেজেন্টেশন দেখলাম, কিছু কাজ দেখলাম আমাদের দেশে এখানে হচ্ছে, ওরা করছে, হাইলি অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখি মানে কোশ্চেন কিছু নেই আমরা ফ্রম স্টুডেন্ট থেকে, তারপরে আমরা মানে ফ্যাকাল্টিদের কমেন্ট নিব। এনি কোশ্চেন ফ্রম স্টুডেন্টস? স্যার, যে কেসটা দেখানো হলো, যদি এটা নিউরোজেমিতে রেসপন্স না করতো তাহলে কি হতো, পরবর্তীতে কি করতে হতো?
যদি কোনো একটা পেশেন্টের যখন আমরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি শুরু করি বা কেমোথেরাপি শুরু করি কিউরেটিভ ইন্টেন্টে, তখন আমরা তার সাইকেল নির্দিষ্ট 4টা সাইকেল পরে আমরা পেশেন্টকে আবার রিঅ্যাসেস করি যে পেশেন্টের ডিজিজটা কি স্টেবল আছে নাকি প্রোগ্রেসিভ ডিজিজ নাকি রেসপন্ডার পেশেন্ট কোনটা। যদি রেসপন্ডার থাকে অথবা স্টেবল থাকে আমরা সাধারণত কেমোথেরাপি রেজিম চেঞ্জ করি না। কিন্তু যদি পেশেন্টের ডিজিজটা প্রোগ্রেস করে তখন সেক্ষেত্রে আমরা হয়তোবা কেমোথেরাপিটা আরেকটু বেশি অ্যাগ্রেসিভের দিকে যাই, অথবা রেজিমটা চেঞ্জ করি, অথবা সেকেন্ড লাইন কেমোথেরাপিতে যাই। থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেন? স্যার আমরা পেরি অপারেটিভ কেমোথেরাপি কেন বলছি স্যার? নিওঅ্যাডজুভেন্ট মানে পেরি অপারেটিভ ওয়ার্ডটা প্রি যদি অপারেটিভটা এক্সপ্লেন ইউজ করেন। করা হয়েছে যে ফ্লটের যে ট্রায়ালটা দেখানো হয়েছে ওখানে প্রথমে পেশেন্টকে 4টা কেমোথেরাপি দেওয়া হয়, এরপরে সার্জারি হয়, তারপরে আবার অ্যাডজুভেন্ট 4টা দেওয়া হয়। এই রিয়ান, কারণে পেরি অপারেটিভ। থ্যাংক ওকে। ইউ। যদি আমরা সার্জারি পরে দিতাম তাহলে সেটা হতো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর কোনো কোশ্চেন? ওকে দেন, আজকে অনেক হলো। আমার মনে হয় যে অনেক কিছু এনলাইটেন হলো। আমরা একটু ফ্যাকাল্টি থেকে কমেন্ট নেই। ডক্টর আরিফ, উইল ইউ মেক ইট? Sir, thank you. I am making it quick comment, sir. This is a very brilliant presentation, sir. 2 ঘন্টা mesmerizing presentation. যদিও ইনিশিয়ালি একটু স্লো ছিল, যেহেতু এটা হলো গিয়ে একটা কেস প্রেজেন্টেশন ছিল। স্পেশালি আই উইল থ্যাংক ডাক্তার সাইফুল আপনাকে। আপনি যে ডাটাগুলো কালেক্ট করেছেন আর যেভাবে প্রেজেন্ট করেছেন, আই মেক প্রেজেন্টেশন মাইসেলফ। দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। এবং আপনি যে উদাহরণ সেট করেছেন আমার মনে হয় এটা মানে ওভারকাম করা অনেকের ক্ষেত্রেই কঠিন হবে। Sir, I am pleased that you have invited me. Thank you, sir. থ্যাংক থ্যাংক ইউ। ইউ। থ্যাংক ইউ। কামাল। So thanks, Ajab Bhai, for adding newer faces in oncology. So, stomach cancer is very common, and there is a paradigm shift in the management, and we are happy that we are adopting it, and we are enjoying the result of it also. রাইট। So this is and doable. What we discussed flawed, but in our practical life, we do more Xelox. Xelox is more easily doable, and our most of the population can take 100% of the chemotherapy. So considering all these things, there is a huge impact, and I'm sure that these 170 participants took the message that stomach cancer surgery is not the first treatment. Evaluation is the first treatment. After evaluation, then we decide, and we always go for perioperative treatment. And tumor board discuss if tumor board at least discuss with the oncologist before putting the knife on the patient, because stomach cancer is not a hopeless case anymore. So Right. I hope that we will be continuing this, and thanks for adding this lecture series. And this is always be it should continue this. Thank you very much. থ্যাংক ইউ ডক্টর কামাল। প্রফেসর ইব্রাহিম। আসলে তো সবাই সবকিছু বলেই ফেলেছেন অ্যাকচুয়ালি। In fact, this was a wonderful session on gastric cancer where we have started from evaluation, then the tools to stage the cancer, and to formulate the appropriate plan of treatment. And thanks to Saiful Islam for his wonderful presentation and the surgery he has done and he has demonstrated is really amazing. I have learned today a lot from him, and I think all the participants also have learned so many things from this session. Thanks, everybody. Thank you very much. থ্যাংক ইউ। মার্গভূষণ স্যার, প্লিজ মেক কমেন্ট এন্ড অ্যাডভাইস টু স্টুডেন্টস। কমেন্টস হচ্ছে যে কেসটা প্রথমে দেখা গেল সেখানে বোধহয় এনডিটিতে আমার মনে হয় যে প্রথমে যেটা বলছিল যে টিউমারটা খুব অ্যাগ্রেসিভ, ইনভেসিভ বেশি, পোরলি সেটা কিন্তু পরে প্রমাণ হয়েছে, এটা কনসিডার করা হয় নাই। সেকেন্ডে যে আলোচনা তো অনেকগুলি হয়েছে, আরিফ সাহেব বলছে, আমাদের কামাল সাহেব বলছেন, এগুলি সবই তো আসলে আমরা প্র্যাকটিস করতেছি, কিন্তু সার্জারির ইয়েটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেল এখন। মানে আমাদের যা দেখালো সাইফুল ট্রেমেন্ডাসলি ভালো কাজ করতেছে। আশা করি বাকি যারা আসে এখানে যারা দেখলেন যে আমাদের দেশে অনেক কিছু কাজ করা সম্ভব এবং হচ্ছে, এটা আমাদের জন্য অনেক ভালো। একটা হচ্ছে যে ডায়াগনস্টিক সাইড এখন কিন্তু বেশ আগাচ্ছে।